বাংলাদেশ সহ যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিনিয়োগ অপরিহার্য, কিন্তু প্রায় সময় এই বিনিয়োগ কোনো সময় সম্ভাবনা, কোনো সময় ঝুঁকির কথাও বলে। যেমন রাজনৈতিক অস্থিরতা বা অনিশ্চয়তা, বৈশ্বিক বাজারের চাপ, আর্থিক খাতের দুর্বলতা এবং অবকাঠামোর ঘাটতি, এই বিষয়গুলো অনেক সময় বিনিয়োগের চ্যালেঞ্জ কিংবা বাধা হয়ে দাঁড়ায়। সুপ্রিয় দর্শক, আজ আলোচনা করব বাংলাদেশের বিনিয়োগ বাড়াতে কি কি দরকার কিংবা বিনিয়োগের ঝুঁকি কমাতে কি সংস্কার প্রয়োজন। আবির ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের এই আলোচনাটা এগিয়ে নিতে যেজন সম্মানীয় অতিথি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, একে একে পরিচিত হব তাদের সাথে। আবার প্রথমেই ডানে রয়েছেন আনোয়ার হোসেন, সভাপতি বাংলাদেশ জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, সাবেক পরিচালক FBCCI। সেই সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর আহসান আলম পারভেজ, চেয়ারম্যান NBIR এবং ইকোনমিক্সট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি প্রথমে আলোচনাটি শুরু করতে চাই আনোয়ার হোসেন আপনাকে দিয়ে। আমি শুরুতেই যদি বলি, বর্তমান সময়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিংবা বর্তমান বাস্তবতায়, অর্থনৈতিক বাস্তবতায় এই মুহূর্তে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ কতটা রয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আজকে দেশ টিভির যারা দর্শক আছেন এবং আমাদের শ্রদ্ধেয় আমার প্রফেসর সাহেব, ওনার সাথে এর আগে অনেকবার আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছি অন্যান্য টিভির চ্যানেলেও। আমাদের বাংলাদেশে বিনিয়োগের বিষয়টা আমরা অনেক কথা বলি এবং কিছু বুলি আছে, সস্তা বুলি যেটা বলি, যে আমাদের এখানে লেবার কস্ট অনেক কম, এখানে অনেক সুন্দর পরিবেশ, যে কোনো কেউ আসলে বিনিয়োগ করতে পারবে। এই জিনিসটা শুধু একটা দিকই বলা হয় যে এই লেবার কস্ট এখানে কম, কিন্তু অন্যান্য অবকাঠামো হইতে আরম্ভ করে এইখানে যেই বিনিয়োগের পরিবেশ, সেই সমস্ত পরিবেশগুলি এখনো আমরা সঠিকভাবে সেট আপ করতে পারি নাই। দেখেন, গত লাস্ট গভর্নমেন্টের কথাই বলি, সেই সময়ে টোটালি দেশের ইকোনমি থেকে 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করে দেওয়া হতো। যারা পাচার করছেন তারা তো অর্থনীতির সাথেই জড়িত, ব্যবসা বাণিজ্যের সাথেই জড়িত ছিল। তারা যদি এই দেশ নিয়ে ভাবতেন, কিন্তু সেই রকম ভাবে নাই, শুধু লুটতরাজ করে গেছেন। তো বিনিয়োগ তো আগে হইতে হবে দেশের মানুষের বিনিয়োগ। সেই দেশের মানুষের বিনিয়োগ হইলে অন্যান্যরা দেখবে, পরিবেশ ওইভাবে তৈরি হইব যে ঠিক আছে, এখানে ভালো পরিবেশ, ওই সমস্ত ইন্ডাস্ট্রি, ওই সমস্ত কর্পোরেট গ্রুপগুলি তারা এইভাবে করতেছে, এখানে এমপ্লয়ার তৈরি হইতেছে, সব কিছুই করতেছে, তখন তারা এগিয়ে আসবে বিনিয়োগের জন্য বাইরের লোকগুলি। আর আমাদের এইখানের বিনিয়োগগুলির যেইটা ব্যাংকগুলিকে সব দেউলিয়া হয়ে গেছে। আপনি বিনিয়োগ করতে গেলে প্রথমত ফাইন্যান্সিয়াল যেই সাপোর্টটার দরকার, ব্যাংকিং সাপোর্ট, সেইটা কোনো ব্যাংকই আমাদের ছিল না ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করার জন্য। যার জন্য দীর্ঘদিন এই যে একটা অনিয়ম, এই যে একটা চক্র গড়ে উঠছে, সেই চক্রটা থেকে আমরা কিন্তু এখনো বের হয়ে আসতে পারিনি। আমাদের গত জুলাই বিপ্লব বা অগাস্ট বিপ্লবের, গত বছরের অগাস্ট বিপ্লবের পরে যেইটা আমরা চিন্তা করেছিলাম যে না, এখানে একটা চমৎকার পরিবেশ তৈরি হবে। ডক্টর ইউনূস সাহেব আসছেন, উনি সারা পৃথিবীতে উনি অনেক রিনাউন, ওনাকে সবাই পছন্দ করেন, বেশিরভাগ লোকেরা সেই কিভাবে বিনিয়োগ করা যাবে সেই রকমভাবে উনি অনেক চিন্তা ভাবনা করতে পারেন বা করবেন। কিন্তু দেখা গেছে যে উনি ওনার টিমগুলিকে যেই কাজগুলি কথা বললেন, অর্ডার করলেন বা নতুন নতুন পলিসি দিলেন, এখন ইমপ্লিমেন্ট কারা করবে? এই ইমপ্লিমেন্ট করার লোকগুলি তো সেই 16 বছর 18 বছর তৈরি হয়ে গেছে। এরা হলো লুটতরাজের, এরা বেশিরভাগই হলো নন কপারেট করার মতো লোকগুলি। এই লোকগুলি সেভাবে করে নাই। ওনার বাড়ির সামনে ওই বিনিয়োগের পরিবেশের থেকেও ইম্পর্টেন্ট হলো কিভাবে ওনার বাড়ির পাশে যে উনি যেখানে থাকেন সেটা ঘেরাও করবে, আন্দোলন করবে, প্রতিবন্ধকতা তৈরি করবে। এই যে বিনিয়োগের জন্য আসলো যে একবার ওয়ার্ল্ডের কনফারেন্স হলো, বিরাট একটা কনফারেন্স হলো, সেই কনফারেন্সের দিন কি হলো, আমাদের দেশের কিছু লোকজন এমনভাবে এই করে দিল, তাদেরকে উস্কিয়ে দিল যে ওই মাল্টিনেশনাল কোম্পানি কোকা কোলা, বাটা, এইগুলি লুটপাট করে। তো এইগুলি দেখে তারা কি মেসেজ পাচ্ছে? এখন উনি কি যে এগুলি লাঠি নিয়ে পুলিশের মতো দাঁড়িয়ে থাকবেন যে না তোমরা এগুলি করতে পারবো না? যাদেরকে বলা হয়েছে যে এই রকম পরিবেশটা তৈরি করা হোক,
সেই পরিবেশটা তো তারা করেই নাই, কপারেশন করে নাই, বরঞ্চ সেইগুলিকে অন্যান্য যারা আমাদের বিরুদ্ধে ছিল, আমাদের দেশটাকে অস্থিতিশীল করতে চায়, সেই সমস্ত লোকগুলিকে আরো উস্কাই দিছে। আর যারা এই গত 16-18 বছরে যারা এরকম করছে, তারাও এইগুলির ভিতরে উস্কিয়ে দিছে। আপনাকে ধন্যবাদ আনোয়ার হোসেন। আমি যেতে চাই অধ্যাপক ডক্টর আহসান আলম পারভেজ আপনার কাছে। আমি আপনার কাছে যে প্রশ্নটি নিয়ে আসতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে 2025 সালের বাজেটে 25-26 যে বাজেট ছিল সেখানে বেসরকারি খাতের বিনিয়োগ জিডিপির প্রায় 24-25% সীমাবদ্ধ রয়েছে, যেখানে টেকসই উন্নয়নের জন্য এটি 30% বেশি হওয়া প্রয়োজন বলে অনেকে মনে করছেন। প্রশ্ন হচ্ছে কেন আমাদের দেশে বেসরকারি বিনিয়োগ প্রত্যাশিত হারে বাড়ছে না? এর মূল প্রতিবন্ধকতা কোথায় বলে একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি মনে করছেন? আপনার মাধ্যমে আপনার সমস্ত কোটি দর্শককে সালাম গ্রহণ করুন। আপনার প্রশ্নটা একটু লম্বা করলো, আমি উত্তর দেবো খুব শর্ট। প্রথম কথা হচ্ছে আপনি যে বিনিয়োগের কথা বলছেন, সেই বিনিয়োগ তো আপনার করার কোনো সুযোগ নাই। আমি যদি বিনিয়োগ করতে চাই, আমি দর্শকদেরকে হাজির নাজির রেখে বলছি আমি তো বিনিয়োগ করতে পারছি না, কারণ আই এম নট গেটিং ইলেকট্রিসিটি কানেকশন, আই এম নট গেটিং গ্যাস কানেকশন, আই এম নট গেটিং পাওয়ার। তাহলে বিনিয়োগ করতে গেলে, উৎপাদন মেশিন ঘোরাতে গেলেই আপনাকে যেটা দিতে হবে ওটা সরকার দিতে পারছে না। এটা গেল মেইন কথা। তারপরে হচ্ছে যে বিনিয়োগ কখনো আপনার একটা অরাজক অবস্থায় করা হয় না। আমরা পছন্দ করি আর না করি, আমাদের প্রফেসর ইউনূস সাহেব অত্যন্ত নামকরা নোবেল বিজয়ী অভিজ্ঞতাহীন রাষ্ট্র পরিচালনাকারী, তো উনি এসেও কিন্তু দেখেন যে বিনিয়োগের জন্য যেটা আইনশৃঙ্খলা, সিকিউরিটি অফ লেবার, মানে অল রিসোর্সেস, ম্যান, মেশিন, এভরিথিং, ওটা উনি নিশ্চিত করতে পারেন নাই বা দেশ করতে পারেন নাই, ওনাকে ব্লেম করছি না। তো বিনিয়োগের তাহলে আমি একটা বললাম একেবারেই লাইফ লাইন, ব্লাড লাইন নাই। তারপরে এটা বললাম। এরপর হচ্ছে আপনাকে যদি একটু প্রশ্ন করি যে ব্যাংকে এফডিআর করা ওটা এক ধরনের বিনিয়োগ। তো এখন যে আমাদের এখানে এই 5টা বা 6টা ব্যাংকে হাই ব্যাংক, নাই ব্যাংক, যেখানে লোকে বিনিয়োগ করে ফেঁসে গেছে, তো এই যদি ব্যাংকিং সেক্টরের অবস্থা হয়, এই যদি দেশের অবস্থা হয়, আপনি তো আর ওই ব্যাংকে টাকা রাখবেন না। তাহলে আমি কেন আমার পুঁজিটা, বইয়ের স্বর্ণটা আরও ধারকর্য করে কেন বিনিয়োগ করব? একই কথাটা হচ্ছে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কখনো এরকম একটা দেশে যেখানে আইনশৃঙ্খলা নাই, যেখানে মব হচ্ছে, যেখানে একটা তো আমাদের সমস্যা, আমাদের তো ট্যাক্স ডিপার্টমেন্ট, এরা তো কি মানুষকে মেরে ফেলে, আবার এর উপরে উঠছে পুলিশ। তারপরে আমাদের ইনকাম ট্যাক্স, কাস্টম, পুলিশ, আমলাতন্ত্র, রেড টেপিজম সব কিছুই এফডিআইর পক্ষে না। এগুলো পক্ষে করলেও ওরা এখন আসবে না। তারা বাংলাদেশ সম্বন্ধে আপনি যদি আছি, ব্যাঙের আবার সর্দি কি, আমরা তো পানিতে আছি, কিন্তু ওরা কিন্তু পানিতে নেই। তো ওরা নতুন করে এসে বাংলাদেশের মতন একটি জায়গায় যেখানে আগামীটা, ভবিষ্যৎটা খুবই অনিশ্চিত, এখানে অনেক লোক আছে, যেমন একটা দল কোট প্যান্ট টাই সিলাইছে ক্ষমতায় যাবে, আরও 2টা দল আছে যে সংস্কার ছাড়া আপনার ইলেকশন হবে না। তাহলে এই জিনিসগুলোকে খণ্ড খণ্ড করে দেখছে বিভিন্ন মতাদর্শের লোকরা। বিনিয়োগকারীরা কিন্তু অখণ্ড করে চিন্তা করছে যে সেখানে টার্বুলেন্স, সেখানে ল অ্যান্ড অর্ডার নাই, সেখানে ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার সঠিক নাই, মাল আমদানি করব, উৎপাদন করতে পারবো না, মাল উৎপাদন করব, বেচতে পারবো না, রপ্তানি করতে পারবো না। তাই আমি একেবারে খোলাভাবে বলে দিলাম, দেশের মতো একটা অবস্থায় না আসবে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। হ্যাঁ আসছে, আমাদের ছাত্ররা, আমাদের বাচ্চা ছেলে এই যে ওই যে বিডার যে সুখবর দিয়েছে, ওগুলো হচ্ছে সব কাগজে কলমে।
জনাব আহসান আলম পারভেজ, আপনার প্রসঙ্গটা নিয়ে যদি আপনাকে প্রশ্ন করি, আপনি বেশ কিছু সংকটের কথা বলছিলেন, বিশেষ করে জ্বালানি সংকট। এই জ্বালানি সংকটের কারণে কিন্তু বর্তমান সময়ে আমাদের দেশের যে মিলস কারখানাগুলো রয়েছে, কিছু গার্মেন্টস, টেক্সটাইল, এই মিলসগুলো রয়েছে অনেকটা বন্ধের পথে। বিশেষ করে আমি যদি স্পেসিফিক গাজীপুরের কথা বলি, সেখানে প্রায় 1800 ফ্যাক্টরি রয়েছে, তার মধ্যে 9টি ফ্যাক্টরি সম্পূর্ণ গ্যাস নির্ভর, তার মধ্যে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ প্রায় এবং ফুললি শাটডাউন শুধু গ্যাসের সংকটের কারণে। এমত অবস্থায় আমাদের কিছুদিন আগে একটি 2025 সালে বিজনেস সামিট হয়েছে, আমরা সবাই জানি। এই বিদেশিদেরকে যে আমন্ত্রণ জানানো হচ্ছে, তারা আসলে আমাদের দেশের ফ্যাক্টরি মালিকরাই হচ্ছে বা বিজনেসম্যানরা সার্ভাইভ করতে পারছেন না, তারা এসে আসলে কি এই ধরনের বিনিয়োগ করে সার্ভাইভ করতে পারবেন কিনা, কিংবা এর বাইরে কি ধরনের বিনিয়োগ করলে বিদেশিরা এসে আমাদের দেশে ভালো করতে পারবেন বলে আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে, আপনার সুন্দর কথার উত্তর আমাকে জনগণ, সাধারণ মানুষ বুঝে মতো করে বলতে হবে। এই যে আপনি বলেছেন সামিটের কথা, তো উনিও এফবিআই এর পরিচালক ছিল, আমি এখনও আছি যেরকম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের পরিচালক। তো আমরা এই ধরনের সামিট বা এই ধরনের এক্সিবিশন আমরা করি। আমরা বিদেশ থেকে, চায়না থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন জায়গার থেকে, টাটা বিড়াল্লা সবাই আসে আমাদের ওই সামিটে, হোটেল আগ্রাবাদে। তো লোকাল পার্ট যদি কেউ ইন্টারেস্টেড থাকে, আপনি যদি টাটার এজেন্সির জন্য ইম্পর্টেন্ট থাকে, আপনি টাটার অফিসারের সাথে গোপনে আমরা টেবিল করে দিয়েছি, ওখানে কথা বলে। আমরা মোটামুটি দেখেছি যে এরকম 100টা আলোচনায় 1টা বা 2টার বেশি ইনভেস্টমেন্ট কখনো আসেনি। এটাকে আমরা চেম্বারের লোকরা আমাদের দায়িত্ব মনে করি, শোকেসিং করি। সামিটটা আপনার যেটা হয়েছে সামিট, সেটাও এই ধরনের শোকেসিং, এটা কোনো ফলাফল আনবে না। যেমন আপনি কি বিদেশি ইনভেস্টরদেরকে ডেকে এনে এরকম একটা সামিট করে রেডিশন রেখে বাংলাদেশের সৌন্দর্য দেখানোর জন্য বাসে করে ঘোরালেই সে কি বেকুব যে সেখানে ইনভেস্টমেন্ট করবে? আরেকটি আসি, এই যে কালকে কক্সবাজারের যে রোহিঙ্গাদেরকে নিয়ে সামিট বলেন, কনভেনশন বলেন, আন্তর্জাতিক সম্মেলন বলেন, যে নামেই ডাকেন, বিগ শূন্য, এটা কিচ্ছু হবে না। কারণ আমি যেহেতু কিছু ভয় পাই না, এবং আমার যেহেতু আন্তর্জাতিক সমস্ত পরাশক্তিগুলো আমাকে খুব শ্রদ্ধা করায়, তো কারণ আমার সাবজেক্টটাই হচ্ছে জিও পলিটিক্স। তো আপনি যাদের কথা বলেন, মার্কিনি বলেন, চাইনিজ বলেন, রাশিয়ান বলেন, ইন্ডিয়ান বলেন, এরা সবাই আমাকে শ্রদ্ধা করে এবং আমি কথাটাও সেভাবে বলি। তো আমি এটা বলার পরেই কালকে চাইনিজ অ্যাম্বাসাডার একই কথাটাই বিবৃতি দিছে যে এই ধরনের পিকনিক যেটা আমাদের এনএসএ খলিল সাহেব করেছে, ইউনূস স্যার গেছেন রাষ্ট্রীয় সময় নষ্ট করে, রাষ্ট্রের টাকা নষ্ট করে, এই ধরনের কোনো সামিট, কোনো কনফারেন্স কাজ দেবে না। কারণ এই সমস্যার গোড়াতে রয়েছে এথনিক প্রবলেম, ইকোনমিক প্রবলেম, রিলিজিয়াস প্রবলেম। তার মানে রোহিঙ্গা প্রবলেমটা একটা এথনিক প্রবলেম, এথনিসিটি, এবং ওদেরকে জানতারা প্রথম তারাইছে। আচ্ছা, এখন আসেন, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি কেন কাজ হয় না, জুনতা, আরকান আর্মি, আমেরিকানস, ইন্ডিয়ান, চায়না, টপ লিডারশিপদেরকে আমি যদি এক টেবিলে বসাতে না পারি, তাহলে এই ধরনের পিকনিক হবে। আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি সরকারি প্রতিষ্ঠান মানে খুব পাওয়ারফুল প্রতিষ্ঠান, তো আমাকে জিজ্ঞেস করলো, প্রফেসর তোমার দেশের এই কক্সবাজারের ফান্ডটা কেমন হচ্ছে? আমি বলছি হ্যাঁ, ফান্ডটা খুবই ভালো হচ্ছে। দিস ইজ হোয়াট দ্য আমেরিকান অথরিটি যারা এটার সঙ্গে রিলেটেড, এই রোহিঙ্গা অ্যান্ড দিস। তো আমি আপনাকে এইখানে আসি, আমরা বিডার থেকে যা করছি আমাদের দায়িত্ব পালন করছি, আমরা চেম্বার থেকে শোকেস করতেছি, আমাদের দায়িত্ব পালন করছি, কিন্তু এগুলো কোনো ফলাফল আসবে না যদি আপনি মনে করেন যে রাস্তায় রাত্রে 11টায় নামলে আপনার শ্লীলতাহানি হবে। আপনি কোনোভাবেই রাস্তায় নামবেন না, নামলেও আপনার ফ্যামিলি ম্যান কাউকে সঙ্গে রাখবেন। উনি যদি জানে যে উনি এই জায়গায় ইনভেস্ট করলে ওই টাকা আসবে না। তো আমার তো লম্বা কথা যেতে হচ্ছে না, আমার লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী এরা আছে যারা ব্যাংকে 5টা বা 6টা হাই নাই ব্যাংকে টাকা দিয়ে, এখন ব্যাংকে গেলে যে ডেলি 1000 টাকা উঠাতে দেয় জানেন হয়তো, আমি জানি না, বলে যে আমার এক বন্ধু 9 লাখ টাকা আছে, বলছে স্যার আপনি 1000 করে তুলতে পারবেন। তাহলে যে দেশের ব্যাংকিং সেক্টর, উনি তো ঢালাওভাবে বলছে, যে দেশের ব্যাংকিং সেক্টরে আপনি টাকা দিয়ে টাকা পাবেন না, আপনার টাকা এফডিআর এনক্যাশড হবে না, আপনার সুদ দেওয়া বন্ধ হয়ে যাবে, এটা কি আন্তর্জাতিক বিনিয়োগকারীরা এবং লোকাল বিনিয়োগকারীরা
বুঝতেছে না যে বিনিয়োগ করলে টাকাটা ফেসে যাবে, এসে যাবে এনবিআর বলবে যে আপনার এই ব্যাংক অ্যাকাউন্টে আমাদের অ্যাক্সেস দেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আহসান আলম পারভেজ। আমরা একটা ছোট বিরতি নিয়ে আসছি, ফিরবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। ফিরবো আলোচনা। এই মুহূর্তে আমি আলোচনাটি এগিয়ে নেওয়ার জন্য যেতে চাই জনাব আনোয়ার হোসেন আপনার কাছে এই মুহূর্তে আমি একটি প্রশ্ন রাখতে চাই। তার আগে জানিয়ে দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি কিছু পত্রিকায় এমন তথ্য এসছে যে এলডিসি, আমরা জানি এলডিসি 2026 সালে এটির শেষ হতে যাচ্ছে। সেক্ষেত্রে এলডিসি উত্তোলনে 3 থেকে 5 বছর পেছানোর দাবি করছেন ব্যবসায়ীরা, এবং অনেকে এটিকে অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। আমি যদি আরও কিছু তথ্য আপনাকে জানাই, সেটা হচ্ছে এলডিসি থেকে বের হলে সবচেয়ে সমস্যায় পড়বে রপ্তানি খাত, এটি অনেকে মনে করেন। সেই সাথে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা উঠে যাবে, বিশ্ববাজারে বাংলাদেশের পণ্যের উপর নিয়মিত হারে শুল্ক বসবে। বিশ্ব বাণিজ্য সংস্থার WTO এক প্রতিবেদনে বলা হয়েছে এই বাড়তি শুল্কের কারণে রপ্তানি বছরে $337 কোটি বা 45,500 কোটি টাকা কমতে পারে। আপনার কি মনে হয় এই এলডিসি যদি উত্তোলন করা হয়, এর সুবিধা বা চ্যালেঞ্জগুলো আমরা কি ফেস করব? আমরা কিন্তু জানি যে এর মধ্যে আবার নতুন করে মার্কিং শুল্ক নীতি শুরু হয়েছে, নতুন করে শুল্ক অ্যাড হয়েছে। আপনি এই বিষয়টি বিস্তারিত আমাদেরকে বলবেন। ধন্যবাদ। এটা হয়েছে কি, আমাদের ওই যে বলা হয় যে এলডিসি থেকে আমরা বের হইতে চাই, এটা হলো ওই সামন্ত যুগের ব্যাপারটার মতো হয়ে গেছে। সামন্ত যুগে রাজা বাদশারা যেটা বলতেন, ওদেরকে নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য, তারপরে বিভিন্ন রকমের যেগুলি অলিক জিনিসগুলি, অবাস্তব জিনিসগুলিকে, এইগুলি সামনে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য এগুলি করতেন। আর একটা হলো ডিকটেটর যারা, তারা এগুলি। তো লাস্ট আমাদের 16 ইয়ার্সের ভিতরে যেই রকম হয়েছে, এর আগেই আমি বলছি যে আমাদের 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে লুটপাট হয়ে গেছে। সেখানে এলডিসিতে দেখানো হয়েছে যে আমরা জনগণকে ধোঁকা দেওয়ার জন্য দেখানো হয়েছে যে আমরা লেস ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে আমরা বের হয়ে আমরা এমন একটা স্টেজে গেছি, সংসদে এইগুলি আলাপ আলোচনা হয়েছে, আমরা কানাডা সিঙ্গাপুর হয়ে গেছি। আপনি বলেন তো, এইগুলি পাবলিক তো বুঝে, সাধারণ জনগণও তো এই দেশের বুঝে। এখন এটা হলে কি হবে, ওই যে জিনিসগুলি বললেন রিপোর্টে আসছে, সেইগুলি বিজনেসম্যানরা এক্সপোর্ট করবে, এই দেশে কর্মসংস্থান বাড়বে, আরও নতুন নতুন বিনিয়োগ আসবে। সেই বিনিয়োগটা হবে যখন আমার প্রোডাক্টটা আমি এক্সপোর্ট করতে পারবো, আমি যখন লাভের মুখটা দেখতে পারবো তখন। এখন এটার পরে দেখা যায় যে যেই সমস্ত ফ্যাসিলিটিসগুলি আমাদেরকে দিচ্ছে অন্যান্য দেশ, সেইগুলি বন্ধ করে দেবে। যেহেতু তোমরা ধনীর দিকে চলে যাচ্ছ, তোমরা ভালো অর্থনৈতিক অবস্থা তোমাদের ভালো হচ্ছে, তো তোমরা কেন এইগুলি রাখবে? সেইগুলিকে শুধু পলিটিক্যালি এই জিনিসগুলিকে মানে এই করার জন্য, প্রচার করার জন্য এলডিসি বলা হয়েছে। অবশ্যই আমরা মনে করি এলডিসিটা এটা অন্তত 4-5 বছর যদি পিছাই দেওয়া হতো, তাহলে আমরা আবারও দেশটা মোটামুটি ভাবে পুনর্গঠন করতে পারতাম। আমাদের ব্যবসায়ীরা সেইখানে বিজনেসের বিভিন্ন বাজারগুলি খুঁজে বেড়াইতো, যে সমস্ত বাজারগুলি আছে সেই সমস্ত বাজারে আরও সবে মাত্র তো এই যে আমেরিকার যে শুল্ক নীতিটা দিছে, তার জন্যই প্রায় 30 থেকে 32% বেড়ে গেছে অর্ডার। তো এই জিনিসগুলি তো তখন কমে যাবে। যার জন্য আমরা মনে করি যেটা সরকারের যথাযথ কর্তৃপক্ষ, তারা এইগুলি নিয়ে অন্তত এলডিসিটা একটু পিছাই দেখ, আমাদের সেই রকম পরিবেশ হোক। তারপরে আর একটা বিষয়ে আপনার সাথে এর সাথে যোগ করি যে গ্যাসের প্রবলেমটা দেখেন, গত এত বছর ধরে এই গ্যাসের কোনো এক্সপ্লোর তারা করেন নাই, কোনো জায়গাতে যান নাই, কোনো জায়গায় ইনভেস্ট করেন নাই। কি করছেন? গ্যাস ইম্পোর্ট করছেন। কারা ইম্পোর্ট করে? কিছু লোকজন আছে যারা বেনিফিশিয়ারি, গভর্নমেন্টের সুযোগ সন্ধানী ছিল, পলিটিকের সাথে জড়িত ছিল, তারা গ্যাস ইম্পোর্ট করে এইগুলিকে এই বেশি দামে এইখানে বিক্রি করছে, কম দামে কিনে বেশি দামে বিক্রি করছে, কোনো মনিটরিংও ছিল না। অথচ আমাদের দেশে যে সমস্ত গ্যাস এইগুলি রিজার্ভ আছে, সেইগুলি যদি তারা এক্সপ্লোর করতো, সেইগুলি যদি তারা এইগুলি নতুন করে আমাদের গ্রিডে এইভাবে দিতে পারতো, তাহলে তো গ্যাসে নিজস্ব প্রোডাক্ট আমাদের বাংলাদেশের, সেইগুলি দিয়ে যে ইন্ডাস্ট্রিগুলি চলে, সেইগুলি ইন্ডাস্ট্রিগুলি চলতে পারতো, প্রোডাকশন কস্ট কম হতো এবং আমরা সেগুলি ফরেন কারেন্সি আর্ন করতে পারতাম বেশি। সেইগুলিও চলে গেছে। তারপরে এনবিআর এর কথা বলছেন স্যারে, দেখেন এনবিআর এ কিছুদিন আগে সেই সব কিছু বন্ধ করে দিল, পোর্ট বন্ধ করে দিল। তারা কি হয়েছে, শুধুমাত্র তাদেরকে বলা হয়েছে তোমরা সততার জন্য এই বিষয়গুলিকে এইভাবে এভাবে কাজ করতে হবে।
তার জন্য তাদের ভিতরে আগুন ধরে গেল। তার কারণ দীর্ঘদিন তারা অনিয়ম, এই দুর্নীতিগ্রস্ত এইভাবে করে গেছে, তার জন্য পদক্ষেপ নিছে নতুন করে। এটার জন্য ধন্যবাদ। ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে এই সমস্ত করাপশন যদি বন্ধ না হয় কোনোভাবে, তাহলে যত অর্থনীতির যেই সূচকই আপনি বলেন কোনোটাই সেইভাবে আগাতে পারবে না। আমরা মনে করি প্রত্যেকটার সাথে একটার সাথে আর একটা রিলেশন আছে। এই রিলেশনটা যদি আমরা চমৎকারভাবে সাজাইতে পারি। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। আমাদের পাশের দেশ, সার্কের দেশ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় আপনি যদি এয়ারপোর্ট থেকে নামেন, আপনি যদি ট্যাক্সি ড্রাইভারকে বলেন যে এইখানে আমি ইনভেস্টের জন্য আমার ডায়মন্ড কাটিং ইন্ডাস্ট্রি, আমি শ্রীলঙ্কার এক্সপার্ট নিয়ে আসছিলাম, জার্মানির বেলজিয়ামের এক্সপার্ট নিয়ে আসছিলাম, ভিয়েতনামের। যখন শ্রীলঙ্কা আমি গেছি, আমার কথা বলার সাথে সাথে সেই ড্রাইভার সব কিছু জানে, সব কিছু ওই আমাকে নিয়ে গেছে, কোথায় কোথায় কি করতে হবে, জেমস স্টোন কোথায়, ডায়মন্ডের কি হবে, এইগুলি নিয়ে সে আমাকে কপারেশন করছে। অর্থাৎ একটা ড্রাইভারও জানে যে দেশের উন্নয়নের জন্য বিদেশিরা আসলে বা দেশিরা আসলে সেইগুলি তারা কপারেশন করে। আর আমাদের দেশে এনভায়রনমেন্টের সার্টিফিকেটের কথা বলে ডায়মন্ড ফ্যাক্টরি বন্ধ করে দেয়। ঘুষ না দিলে সে ট্রেড লাইসেন্স ইস্যু করে না। আমার যে ইসে ছিল সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সে টঙ্গীতে যেই ইন্ডাস্ট্রিটা ছিল, ওইখানে আসলেন একজন প্রশাসক, ওই সিটি কর্পোরেশনের প্রশাসক আসলেন। সে আমার কাছে 20 লাখ টাকা ঘুষ চাইলো যে আপনার এটা না দিলে আমি এখানে করব না। সে গত গভর্নমেন্টের একজন বড় নেতার হলো আত্মীয়, ওইখানে বসে রয়েছেন। এইরকম ভাবে তো প্রত্যেকটা জায়গায় যদি কপারেশন না করে, তাহলে আপনি এলডিসি বলেন, আমাদের বিনিয়োগই বলেন, আর এই দেশের যে নতুন এমপ্লয়ার তৈরি হবে, কর্মসংস্থান তৈরি হবে। পৃথিবীর এমন একটা দেশ আছে যেই দেশে ইন্ডাস্ট্রি যদি গ্রো না করে, তাহলে সেইখানে এমপ্লয়ার তৈরি হয় না, ইকোনমিকেও উপর দিকে যায় না। আজকে জাপান বলেন, জার্মান বলেন, প্রত্যেকটা দেশ যারা আছে, চায়না বলেন, সারা পৃথিবী ছড়াই দিয়েছে তাদের প্রোডাক্ট কি হচ্ছে, অর্থাৎ বিজনেসম্যানরা, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, তারা সেইগুলিকে সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং যারা প্রোডাক্ট করে তাদেরকে সহায়তা করার জন্য সর্বরকম সহযোগিতা করে যাচ্ছে সেই দেশের সরকার। আর আমাদের এখানে সেই রকম কোনো সুযোগই আমরা পাই না, যার জন্য আগে এই দুষ্টু মানসিকতাগুলিকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। দুষ্ট আমলাতন্ত্রের জালে আমরা আটকাই গেছি সেইগুলি, এবং দুষ্ট রাজনীতির পেছে আমরা পড়ে গেছি। সেইগুলি যদি নিয়ন্ত্রণ না করা যায়, কোনোভাবে আমরা আগাতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আনোয়ার হোসেন। যেতে চাই আহসান আলম পারভেজ আপনার কাছে। আমি প্রশ্ন রাখতে চাই, বিনিয়োগ প্রবৃদ্ধি বনাম জিডিপি প্রবৃদ্ধি, এই দুটোকে যদি আমি এইভাবে নিয়ে আসি, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বিগত কয়েক বছর ধরে 6 থেকে 7%-এর মধ্যেই ওঠানামা ছিল। এইভাবে থাকলেও দেখা যাচ্ছে যে বেসরকারি বিনিয়োগের হার কখনোই বাড়ে নেই বা বাড়ছে না। প্রশ্ন হচ্ছে এই বৈষম্যের কারণ কি? উৎপাদনশীল বিনিয়োগ বাড়াতে আসলে কোন খাতগুলোকে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রথম কথা হলো, আপনি জিডিপি সম্বন্ধে যা বললেন সেটাই সত্যি পিকচার। গণ্ডগোল আন্দোলনের সময় কিছুটা কমেছিল, তারপরে এটা এক পর্যায়ে 5+ ছিল। আনফর্চুনেটলি ডক্টর ইউনূসের এখন এটা নেমে 4%-এ চলে আসছে। এটাও স্বাভাবিক। এটা স্বাভাবিকের জন্য যে দেখেন এটা কেন, আপনার দেখুন ইম্পোর্ট নাই। ইম্পোর্ট বলতে আমি বাদাম, খাওয়া, চাল, পেঁয়াজ না, মেশিনারিজ, র মেটেরিয়ালস। যদি ইম্পোর্ট না থাকে তাহলে এখানে উৎপাদন হচ্ছে না। এখানে উৎপাদন না হলে এখান থেকে এক্সপোর্টও কমে গেছে, অভ্যন্তরীণ বিক্রিও কমে গেছে। তো এটা স্বাভাবিক। আপনি যে কথাটা বলতেছেন, আমাদের জিডিপিটাও একটা পর্যায়ে থাকলেও, একটা পর্যায়ে আমরা আছি, কিন্তু আমাদের অর্থনীতি একদম বসে যাচ্ছে, সিঙ্ক করতেছে। আমাদের দারিদ্র বাড়তেছে, 9% দারিদ্র আমাদের বেড়েছে। আমাদের ইনফ্লেশন হচ্ছে। ভাগ্য ভালো যে সরকার খাদ্যদ্রব্য এগুলোর ইনফ্লেশনটাকে একটু কমিয়ে রেখেছে। তো আমি যেটা আপনাকে বলতে চাই যে এখন যেভাবে দেশ চলছে, এই ভাই অনুযোগগুলো ঠিকভাবে তুলে ধরেছেন, প্রত্যাশাটাও আকাশ পরিমাণ করছে। বাংলাদেশের যেখানে আমাদের হিসাবে কিছু কৃষক, কিছু আল্লাহওয়ালা, কিছু উৎপাদনকারী, গরিব মানুষের মধ্যে ভালো মানুষ আছে, কিন্তু বাই অ্যান্ড লার্জ আপনার 70% লোক করাপ্ট। আবুল বারাকাত একটা কথা বলতো যে বাংলাদেশের অর্থনীতি তো দুর্নীতির অর্থনীতি। হ্যাঁ, তো এখন আমার প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস স্যার আসার পরে
উনি ম্যাক্রো অনেক ভালো ভালো কাজ করেছেন, যেই কাজগুলো জনগণ দেখতে পাচ্ছে না, যেমন সংস্কার, যেমন মানবাধিকার, যেমন জাতীয় ইউনিটি, ইলেকশন সিস্টেম। তো প্রফেসর ইউনূস ম্যাক্রো অনেকগুলো কাজ করেছে, মাঝারি আকারের কাজ করে নাই, গরিবের জন্য কোনো কাজ করে নাই। তো এই গরিব, তাই আমি হচ্ছে গরিবের অর্থনীতিবিদ, ডক্টর ইউনূস হচ্ছে কি মাইক্রো ক্রেডিটের অর্থনীতিবিদ। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, বাংলাদেশটাকে যদি ঘোরাতে হয়, এই উনি যেটা প্রত্যাশা করতেছে, ইট উইল নেভার হ্যাপেন, বিকজ দ্য সোসাইটি ইজ ফেব্রিক কারাপ্টেড। এখানে আমি একসময় বলতাম, যখন আমরা ছোট ছিলাম, আমার বাবা ছিল শিল্পপতি, আমার বাবা বাড়ি করলো খুলশিতে, পাহাড়ের উপরে, আমাদের সবচেয়ে দামি বাড়িটা আমার। তো আমার মায়া ছিল মেটাল কলেজের ডাইরেক্টর, আমার মায়ের বন্ধুরা ছিল এমআরসিপি, এটা ওরাও দেখতেছি খুব জোরে সোরে চেষ্টা করতেছে খুলশিতে বাড়ি করতে। তখন আমি আমার বাবাকে বললাম, বাবা ডাক্তাররা যদি খুলশিতে বাড়ি করতে চায়, ইনকাম ট্যাক্সের কমিশনাররা যদি 5টা অ্যাপার্টমেন্ট কিনতে চায়, পরে ছাগল কাণ্ডে ইনকাম ট্যাক্স কমিশনারের ছেলে যদি 14 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনতে চায়, তো তার মানে আমাদের আমলাতন্ত্র যদি করাপ্ট হবে। আমি পরিষ্কার বলতেছি সবাইকে যে আমার আগে 10 বছর আগে যারা সচিব ছিল, আমি ডক্টর মোহাম্মদ সাদাতের কথা বলছি, ওনাদের স্বপ্নটা ছিল সারা বছর দেশের জন্য কাজ করবেন, জীবন সায়ান্নে এসে ওনারা ঢাকা বা চিটংয়ে একটা জায়গা পাবেন, গুলশনে বনানীতে একটা প্লট পাবেন, রিটায়ারমেন্টের টাকা দিয়ে একটা বাড়ি করবেন, ওই ভাড়ার টাকায় উনি চলবেন। এখন আমলা থেকে গামলা থেকে কামলা সবাই 1000 কোটি। আপনি যদি দেখবেন যে বেনজির 1000 কোটি, ও 5000 কোটি, ও 3000 কোটি, আপনার মিডিয়াতেও হাজার কোটি। তাই এরকম একটি দেশকে ঠিক করতে হলে, যে উনি যেটা বলছেন যে দুর্নীতির, এটার কোনো সম্ভাবনা আমি দেখি না। প্রফেসর ইউনূসকে আসার পরে এই 12 মাসে দুর্নীতির জন্য কাউকে যাবজ্জীবন দিয়েছেন। অর্থাৎ আমি ইউনূস স্যার আমার তো খুব আপন, নজমিয়াহাট, আমরা এক জায়গায়, আমাকে চিনেন ব্যক্তিগতভাবে। তো আমার স্যার তো দুর্নীতির দায়ে ওনার উপদেষ্টা মণ্ডলীর কারো বিরুদ্ধে উনি অভিযোগ আনেন নাই। দুর্নীতির জন্য উনি এনবিআরের চেয়ারম্যান কিছু করেছে, দুর্নীতির জন্য ইউনূস স্যার কাউকে আইনের আওতায় আনেন নাই। দুর্নীতি মুক্তি করার জন্য ইউনূস স্যার কোনো শাস্তি, আপনাকে গুড জবের জন্য প্রাইজ, ব্যাড জবের জন্য পানিশমেন্ট, এটা হচ্ছে থিওরি। ইউনূস স্যারের থিওরি মানে নাই যে গুড ডিডসের জন্য হি মাস্ট বি রিওয়ার্ডেড, ব্যাড ডিডসের জন্য হি মাস্ট বি পানিশড। আর শেষ কথাটা আমি বলি, ইউনূস স্যাররা, সালাউদ্দিন ভাই, মনসুর ভাই, এনারা তো চলে যাবেন, এরপর দেশের দায়িত্ব আমাদের উপরে আসবে। হ্যাঁ, আমরা তার ঘাস কেটে কেটে এই জায়গায় আসিনি। আমাদের কতগুলো চিন্তাভাবনা আছে যে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি কি প্রয়োজন। বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ল অ্যান্ড অর্ডার। তারপরে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে উৎপাদনমুখী করা, সেটা মিডিয়াম এসএমই হতে পারে। অর্থাৎ কেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে রোটারি থেকে মাঝে মাঝে দেয় হাস্যকর সিগারেটের বিক্রি করা ভ্যান বা এগুলো ফ্লেক্সিলোড, আমরা কেন দিচ্ছি না? আমরা কেন কোটিপতি ওই ব্যাংক লুটারাদেরকে বিলিয়ন দিয়ে দিচ্ছি, অথচ কৃষি উন্নয়ন, কৃষককে আর এসএমই, আমার যে মা আর কিছু করতে পারে না, সবজি বিক্রি করে রাস্তার পাশে বসে, এটা তো রুচি নাই। আপনি যে কোনো দেশে গেলে দেখবেন যে ওর জন্য একটা ভ্যান আছে, ও ভ্যানটা বন্ধ করে লক করে চলে যায়, আর একটু উপরের হলে ওই ভ্যানের মধ্যে ফ্রিজার আছে। বাংলাদেশে প্রফেসর ইউনূস থেকে কেউই দেশটাকে আধুনিকভাবে, সিঙ্গাপুরের গল্প উনি বলতেছে, তো সিঙ্গাপুরের থাইল্যান্ডের গল্প, আধুনিকভাবে বাংলাদেশকে কেউ চিন্তা করে নাই। বাংলাদেশের মানুষকে কতখানি ঠকানো যায় শুধু সেটাই চিন্তা করেছে। তা আমি যখন ক্ষমতায় আসব, আপনি শিওর থাকবেন আমরা প্রধানমন্ত্রীর অফিসে একটা সুপার সেক্রেটারিয়েট করব। ওই সুপার সেক্রেটারিয়েটটা হবে। অসংখ্য ধন্যবাদ আসর আলম পারভেজ। আপনারা ছোট বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, কোথাও যাবে না, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ যাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমি আলোচনাটি এগিয়ে নিতে আমি এই পর্যায়ে আবার যেতে চাচ্ছি আনোয়ার হোসেন আপনার কাছে। আমি জানতে চাইবো যে আসলে এফবিসিসিআই থেকে ব্যবসায়ী নেতাদের এই বিনিয়োগ নিয়ে নতুন করে অর্থনীতির চালিকা শক্তিকে আরো সমৃদ্ধ করার জন্য কি কি ধরনের পদক্ষেপ তারা নিচ্ছেন? ধন্যবাদ। এফবিসিসিআই, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটা হলো ব্যবসায়ীদের একটা অ্যাপেক্স বডি। সারা বাংলাদেশের, সারা দেশের
যত অর্গানাইজেশন আছে সেই ন্যাশনাল অর্গানাইজেশন এবং ডিস্ট্রিক্ট চেম্বার, তার হেড হলো এফবিসিসিআই। এফবিসিসিআই গত 16-17 বছর ধরে এইটাকে টোটালি সরকারি, অর্থাৎ উপরে থেকে প্রধানমন্ত্রী তৎকালীন উনি যাকে ইঙ্গিত দিতেন সে হয়তো প্রেসিডেন্ট, এবং তার লোকজন ওইখানে নমিনেটেড হয়ে ডাইরেক্টর হয়ে যেত, যার জন্য তারা সরকারের যে কোনো পলিসির থেকে যেটা কিছু আদায় করবে বা আর্গুমেন্ট করবে, তাদের সাথে কোনোভাবে কোনো কনভারসেশন করে এইটা ভালো কি, এইটা মন্দ, এইটা বিজনেস উপযোগী, এইটা বিজনেস উপযোগী না, এই কথা তারা বলতো না। তারা শুধু এখানে পদ পদবীর জন্য যাইতেন, এবং ওইখানে যারা যাইতেন তখনকার সময় দরবেশ খ্যাত ভদ্রলোক যে ছিলেন উনি এটাকে কন্ট্রোল করতেন। ওই ব্যাংকের ডাইরেক্টর বানায় দিতেন ওইখান থেকে লোক নিয়ে, এই ছিল তাদের কাজ। বাজেট হইতো যখন, তখন দেখা যায় তো ফর্ম আগেই রেডি আছে, এই যাবৎকালের সর্বশ্রেষ্ঠ বাজেট করা হয়েছে, অর্থাৎ কিছু বলার মতো কেউ ছিল না। এখন আমরা এফবিসিসিআই গত 1 বছর হয়ে গেল এফবিসিসিআই ভেঙে দেওয়া হয়েছে, সেই বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। এখন একজন প্রশাসক আসছেন, নতুন করে ইলেকশন হবে, সেইখানেও ইলেকশনটা এখন হচ্ছে না, দেরি করতেছে, যে কোনোভাবেই কোর্ট কাছারি আছে, অন্যান্য বিষয়গুলি আছে, এগুলি নিয়ে ডিলে হচ্ছে। যদি সঠিকভাবে নির্বাচন হয়, সঠিক নেতৃত্ব যদি এখানে চলে আসে, তাহলে চোখে চোখ রেখে কথা বলতে পারবে যারা পলিসি মেকিং করে, স্পেশালি ওই ব্যুরোক্রেটরা। এই ব্যুরোক্রেটরা তো তখনকার সময় যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে গুনাই ধরতেন না, তারা জানতো যেটা সরকারি লোক, আমি সরকারের হলো আমলা, আমি যেটা বলবো সেটাই সে হা করে যাবে। কিন্তু এখন এইরকম একটা টিম তৈরি হওয়া উচিত, এই দেশের ব্যবসা বাণিজ্যের সর্বোচ্চ সংগঠন, তারা যাতে ওইখান থেকে দেশ উপযোগী, সময় উপযোগী আমাদের সেই পলিসি দিতে পারে, ব্যবসা বাণিজ্যের সহায়ক এই সমস্ত সে তৈরি হইতে পারবে, এনভায়রনমেন্ট তৈরি হইতে পারবে, এবং যেটা পলিসি তৈরি হইতে পারবে, এই রকম আমরা এফবিসিসিআই তাই। কিন্তু ওইখানেও এখনো কিছু দুষ্ট লোকদের আনাগোনা আছে, যারা হয়তো ব্যবসা বাণিজ্য নাই, এইরকম লোকেরা ওইখানে যাচ্ছেন। ওইখানে যে প্রশাসক আছেন তিনিও সবাইকে চিনেন না, না চেনার ফলে হচ্ছে কি যে তার ইচ্ছা মতো একজন যে বলেন আর উনি সেইভাবে কথা বলে দেন, যার জন্য আমরা মনে করি যে ইমিডিয়েটলি এফবিসিসিআই নির্বাচন হলে, এবং সেটা সব পদে সরাসরি ভোটের যেটা নতুন আইন হয়েছে সেই আইনে যদি আসে, তাহলে সঠিক ব্যক্তিরা সেইখানে যেতে পারবেন। চাঁদাবাজ, দুষ্ট লোকরা, ব্যাংক ক্রাফটের যারা আছেন সেই সমস্ত লোকরা যাতে ওইখানে না যেতে পারেন, সেই দিকে স্ট্রিক্টলি পদক্ষেপ নিতে হবে বর্তমান সরকারের, আমি এটা মনে করি। আপনাকে ধন্যবাদ। যেতে চাই ডক্টর আহসান আলম পারভেজ আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আমি যদি বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে প্রতি বছর 25 থেকে 27 লক্ষ তরুণ কর্মজীবনে পা রাখে, সেক্ষেত্রে চাকরির জায়গাটা অনেক সীমিত। তো অনেক সময় বাংলাদেশে আমাদের নতুন তরুণ উদ্যোক্তাদের উৎসাহ করা হয়, বিভিন্ন দিক থেকে সহযোগিতার কথা আসে। ওই দিক থেকে যদি চিন্তা করি যে ডিজিটাল ব্যবসা ও স্টার্ট আপ খাতে বিনিয়োগ বাড়ছে, এটি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অর্থায়নের অভাব ও ভেঞ্চার ক্যাপিটালের সীমাবদ্ধতা ঝুঁকি তৈরি করছে। স্টার্ট আপ টেকসই বিনিয়োগ নিশ্চিত করতে আসলে কী ধরনের নীতি সহায়তা জরুরি বলে আপনি মনে করেন? আপনার প্রশ্নে আসার আগে আমি ওনার প্রশ্নে একটু সাপ্লিমেন্ট করব। অ্যাপেক্স বডিগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠানের, উনি একটা সাইড বলেছেন যে দি ওয়ান সাইড। এখন প্রশ্ন হচ্ছে যে ওখানে যদি ভালো লোকরা গিয়ে, জেনুইন ব্যবসায়ীরা গিয়ে ভালো নীতি করে এবং সরকার যদি সেটা না শুনে, এটাও একটা খারাপ অবস্থা। যেরকম আমি ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ থেকে আমরা সবসময় সরকারকে আগে নীতি সহায়তা দিতাম। সেই আওয়ামী লীগের ফ্যাসিস্ট হাসিনা সরকার যে আমার কোনো কথা শুনে নাই এমন নয়, অনেক কথাই শুনেছে, শুধু লুটপাটের বিরুদ্ধে কথা বললে সেই কথাটা শুনে নেই। তো ইউনূস সরকার অনেক বেশি শুনছে আমাদের কথা, কিন্তু আমরা এখন যে জায়গায় এসে গেছি আমরা বুঝতে পারতেছি যে এখন শুধু নীতি সহায়তা দিলে বাংলাদেশের যে সমস্যা, একটা হচ্ছে সুনীতির অভাব আর একটা হচ্ছে দুর্নীতির প্রভাব। তো আমরা এখন যেটা ভাবছি
যে আপনার এই ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ থেকে আমরা আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলরা যেন মারাত্মক প্রেশার ফিল করে যে জনগণ যে এখন কোনো কিছুই বুঝে না, তো জনগণের যে হিস্সা জনগণ পাচ্ছে না, জনগণ মাথাপিছু আয় জনগণের কাছে যাচ্ছে না, আমাদের জনগণের কাছে শিক্ষা ভালো স্কুলে, আমার ছেলে পড়ে আমেরিকান স্কুলে, আমি অসুস্থ হয়ে আবার কেয়ারে যাই, তাহলে ওখানে ওরা অ্যাক্সেস নাই, আর যেখানে ওদের অ্যাক্সেস নাই ওখানে ডাক্তাররা বাইরে কমিশন বাণিজ্য করতেছে। এই যে একটা ভয়াবহ অবস্থা, এটা যদি জনগণের কাছে আমরা পরিষ্কার না করি তাহলে এটা হবে না। তো আপনি আমাকে যেটা ভুল বুঝছেন সেটা হচ্ছে যে ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ যেহেতু গণতান্ত্রিক পরিবেশ আছে, ইউনূস স্যার বলছেন যে আমাকে সমালোচনা করেন, অর্থাৎ আমি গুম হওয়ার ভয় পাচ্ছি না, আগে আমি গুম হওয়ার ভয় পেতাম। তো সেই জন্য এখন আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যারা ইউনূস স্যারদের পরের লেভেলে টু পুশ দি কান্ট্রি সো দ্যাট এখানে দুর্নীতিটা বাধাপ্রাপ্ত হয়, সুনীতিটা আগায় আসে। আর আপনার যে কথাটা বলছেন এগুলো সব কাগজে কলমে, কারণ হচ্ছে মনে করেন নারীরা যখন ব্যবসা আসতে চাচ্ছে, সত্যি কথা দেখেন একটা মহিলা ব্যাংকে গেলে তাকে কত রকমের ঝামেলা করা হচ্ছে। তাহলে এই যে নারীদের প্রতি বৈষম্য, ইয়ংদের প্রতি বৈষম্য, আমাদের প্রায় এখন আমার প্রায় 28 লাখ কমে 29 লাখ মাস্টার ডিগ্রি হোল্ডার ছাত্র আমার বেকার আছে, ওরা আমার সঙ্গে বিভিন্ন ফোরামে যুক্ত গ্রুপে। তো সব আমি তাদের কথা বুঝতে পারি, আমার 1 লক্ষ ফলোয়ার ফেসবুকে, তাদের দুঃখটা আমি বুঝতে পারি। তাই তাদের জন্য যদি আপনাকে এমপ্লয়মেন্ট বাড়াতে হয়, তা আপনাকে যদি শুধু তাদেরকে ব্যবসা করো, চাকরি চিন্তা করো না, আরে সবাই যদি ব্যবসা করে চাকরির কাটা করবে কে? তাই চাকরি সৃষ্টির আমেরিকাতে একটা হিসাব আছে, বছরে তারা এত চাকরি সৃষ্টি করবে। প্রফেসর ইউনূস এসে যে উনি অনেক কিছু করতে পারতেন যেটা করেন নাই, ওনার দায়িত্ব ছিল আমি এসে আমি 1 বছর থাকি আর যা থাকি 1 বছরে এই পরিমাণ চাকরি সৃষ্টি করব। তাহলে একটা মোমেন্টাম হতো, যেখানে রাষ্ট্রীয় নেতারই কোনো দৃষ্টি নাই, তো সেখানে প্রাইভেট সেক্টর কেন ওগুলো করতে চাইবে? আর এখন যেটা শুরু হয়েছে, গার্মেন্টস বন্ধ হচ্ছে, আপনি যেটা বলছেন, আমি আজকে আসতে যে ভয় পাচ্ছিলাম, গার্মেন্টস শ্রমিকরা রাস্তা বন্ধ করতেছে। তাই এটা একটা মহা ঝামেলা, বাংলাদেশকে আস্তে আস্তে মাইক্রো ক্রেডিট বলবো এটাকে, একেবারে ফ্লেক্সি লোড, যারা একেবারে ছোট ছোট কাজ করে ওদেরকে আমাদেরকে ঠেলে আনতে হবে। আমাদের ইয়ং ছেলেদেরকে ছোট ছোট এক্সপোর্ট করতে শেখাতে হবে। স্টার্ট আপ এবং সার্ভিস ইন্ডাস্ট্রি এখানে বেশি আর বাড়বে না, কারণ লুটের ইন্ডাস্ট্রি, ঘুষের ইন্ডাস্ট্রিটা কমে আসতেছে। যেমন সোনার অলংকার পরার দোকানে মানুষ কম যাচ্ছে। তো আমাদেরকে ইকোনমির বাস্তব দিকটা দেখে বাস্তবভাবে ইকোনমিটা সাজাতে হবে। আর ব্যবসার নীতি করতে গেলে বিজনেস লিডার বা অ্যাপেক্স বডি যাদের আছে তাদের কথা শুনতে হবে। শেষ কথা শোনার মতো ওইরকম ব্যবসায়ী নেতাও আসতে হবে। শুধুমাত্র আমরা তো সামৎকারী ওইখানে পাঠাবো, আর ওই আমলাদের সাথে আমরা বার্গেনিং করতে পারবো না, তাদের সাথে কনভারসেশন করতে পারবো না, তাদের সাথে আর্গুমেন্ট করতে পারবো না, এইরকম নেতা আমরা চাই না। চাই শুধু না, যে কোনো জায়গাতেই বিজনেসম্যানরা পলিসি দিবে। একটা জিনিস আমি একটু সাপ্লিমেন্ট করি, সেটা হলো যে না বুঝাটা অপরাধ না, না বুঝতে চাওয়াটা হলো অপরাধ। আপনি বিজনেসম্যানরা যারা এক্সপার্ট, দীর্ঘদিন অভিজ্ঞতা হয়েছে, আপনি তাদের সাথে বসেন, বসতেই চাইতো। এর আগের এনবিআর এর চেয়ারম্যান, সে বসতেই চাইতো না, কোনো কথাই শুনতে চাইতো না, মনে সে যেটা বলবে সেটাই। তো আমাদের কথা হলো যে যেই দিকে এক্সপার্ট, বিজনেস সেক্টর হোক, অন্যান্য সেক্টর হোক, সেই সমস্ত সেক্টরের, যেমন আহসান এইচ মনসুর সাহেব, উনাকে গভর্নর বানাইছেন, ওনার সাথে আমরা অনেক মিটিং করছি বিভিন্ন পলিসি নিয়ে, তখন বনানীর অফিসে বসছি এখানে। তো উনাকে বানাইছেন, সঠিক লোকটাকে খুঁজে বের করছেন, হয়তো ওনার থেকেও আরো অনেক আছে, কিন্তু তারপরও উনি যে সেইভাবে সামাল দিচ্ছেন। এখন আমাদের যে সেক্টরের মানে এক্সপার্ট আছে, যারা বুঝার জানার লোক, তাদেরকে নিতে হবে। সরকারের সেই সমস্ত পলিসি তৈরি করতে গেলে বাজেটের আগে হইতে আরম্ভ করে সব কিছুতে তাদেরকে ইনভলভ করতে হবে। দেখেন এই যে এইটাতে আমেরিকার শুল্ক নীতিতে প্রথমবার তেমন একটা কিছু করতে পারে নাই, পরের বার ব্যবসায়ীদের অনেক সাথে আলাপ আলোচনা করছে, কথা বলছে। যখন কথা বলার পরে বিভিন্ন দিকে তারাও কপারেশন করছে, কপারেশন করার পরে দেখা গেল যে এটা আমাদের জন্য সহায়ক হয়ে গেছে, 20% আমরা চলে আসছি। তো এইটা হলো যে অহমিকা
বিশেষ করে আমলাদের অহমিকা, এই অহমিকাটা আপনি আর একটা যে এক্সাম্পল দিই, এই আমলারা যখন রিটায়ার্ড করে, যারা সর্বোচ্চ লেভেলের আমলা হয়ে রিটায়ার্ড করার পরে তারপর আসে ব্যবসায়ীদের কাছে যে আপনার ফ্যাক্টরিতে আপনার এখানে আমাকে একটা জব দেন, আমরা সেখানে আপনাকে কাজ করতে চাই। তো যখন পাকা হয়ে যায়, বুদ্ধিতে অতিশয় পাকা, তখন যায় ব্যবসায়ীদের সহযোগিতা করতে। কিন্তু বুদ্ধি কম থাকা অবস্থায় সেই সময় ব্যবসায়ীদের কপারেশন করে না, তাদের কপারেশন চায়ও না। এই মানসিকতাটা আমাদের পরিবর্তন করে আমাদেরকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলিকে আপনার করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে এবং তা ইনভলভ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আনোয়ার হোসেন, ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর আহসান আলম পারভেজ আপনাকেও। দুজনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। দেখাবে পরবর্তী পর্বে, থাকবো কোনো নতুন কোনো বিষয় এবং আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।